কিছু খেয়েছেন? কি খেয়েছেন বলেন? ওটা খাই, ভাত হয়। দুঃখ লাগছে না? কষ্ট লাগছে? কষ্ট, বহুত কষ্ট বেটা, বহুত। আমাদের দেশ একটা খুবই সুন্দর দেশ, যেখানে এপিজে আব্দুল কালামের মতো মহান আত্মার আগমন ঘটেছে, যিনি সর্বোচ্চ পদে থাকা সত্ত্বেও নিজের সব কিছু বিলিয়ে দিয়েছেন আমাদের জন্য, নিজের জন্য কিছুই রাখেননি। ঠিক আবার আমাদের দেশে এমন মানুষও রয়েছে যারা নিজের পকেট ভরতেই ব্যস্ত, যারা অন্যেরটাও ছিনিয়ে নিচ্ছেন, কারো কোনো পরোয়া করছেন না। আসলে সব কিছু মিলিয়েই একটা দেশ হয়। একটা দেশ মানেই যার মধ্যে সব কিছু থাকবে। আজকে আমরা এমন একটা মানুষের কথা জানবো, যিনি মহান কিন্তু সংসারকে চালানোর জন্য হাতে টাকা নেই, যিনি নিঃস্বার্থভাবে সমাজের সেবা করে যাচ্ছেন কিন্তু মাথায় ছাদ নেই। চলো শুরু করি তার জীবনের পুরো গল্প। এই ভিডিওটিকে আমি 5টি অধ্যায়ে ভাগ করেছি, তো আমরা এক এক করে সমস্ত অধ্যায়গুলি জানবো। তো শুরু করি আজকের আমাদের প্রথম অধ্যায়, দুঃখুমাঝির গল্প। তুই আজকের বাবা হাবা মো দুঃখ হয়ে গেলে হাবা, দুঃখ হয়ে হাবা, হে দুঃখ হাবা পুরো দুনিয়ায় না। আরেকটু আগে আমি তোমাদের যে মানুষটির কথা বললাম, যার মাথার উপর ছাদ নেই, বাড়িতে খাবার নেই, সে মানুষটি আর অন্য কেউ না, সেটা হচ্ছে দুঃখুমাঝি। এই দুঃখুমাঝিকে, যিনি হাজার হাজার গাছ লাগিয়েছেন নিঃস্বার্থভাবে। 1946 সালে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার সিন্দরি গ্রামে তার জন্ম। আর সে সময়ের মানুষদের তোমরা জানো যে তারা লেখাপড়া করতেন না, তারা ভাবতেন লেখাপড়া করিয়ে কি হবে। তার জন্য দুঃখুমাঝি কখনোই স্কুল যাননি, আর তাই তিনি লেখাপড়া শেখেননি। এভাবে দেখতে দেখতে চলে আসে 1960-এর দশক, অর্থাৎ যখন দুঃখুমাঝির বয়স 14 থেকে 15। তখন গ্রামে একজন সাহেব বলতে যারা বিডিও অফিসার বা পুলিশ অফিসার তাদেরকে বোঝাচ্ছি। তো একজন সাহেব তার গ্রামে আসেন এবং তাদেরকে বোঝান যে গাছ লাগালে আমাদের কি কি লাভ হবে, গাছ বাঁচালে আমাদের কি কি লাভ হবে, গাছ থেকে আমরা কি কি পাই, গাছ আমাদের কি কি উপকার করে, যে গাছ আমাদের অক্সিজেন দেয়। আর এই কথাটি শোনার পরই ঠিক তখন থেকেই দুঃখুমাঝির জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায় যে তিনি গাছ লাগাবেন এবং সমাজকে বাঁচাবেন, মানুষকে বাঁচাবেন। দেখো, আজ আমরা যারা নিজেকে শিক্ষিত মনে করছি, আমরা নিজেদের লক্ষ্যকে বেছে নিতে পারছি না। আর যদি আমরা কখনো আমাদের লক্ষ্য বেছে নিচ্ছি, আমরা এমন কোনো লক্ষ্যকে বেছে নিচ্ছি যেখানে শুধু আমাদের লাভ হয়। তাতে যদি সমাজের কোনো ক্ষতি হয়, সমাজ যদি নষ্ট হয়, দেশ নোংরা হচ্ছে, তাতে কোনো কিছু যায় আসে না। আমরা শুধু নিজের কথাটা ভাবছি। আমার নজরে জানো, তিনিই হচ্ছেন প্রকৃত শিক্ষিত। কেননা তিনি এমন একটা লক্ষ্যকে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন যেটাতে তার কিন্তু কোনো লাভই নেই, তবুও তিনি করে যাচ্ছেন এখনও অবধি। আর আমরা শুধু সেই সমস্ত লক্ষ্যকে বেছে নিচ্ছি যেখান থেকে আমরা টাকা পাবো, আমাদের নিজেদের স্বার্থ পূরণ হবে। চলো আবার ফিরে আসে আমাদের গল্পে। এভাবে দেখতে দেখতেই চলে আসে 1970-এর দশক, যখন তার বয়স প্রায় 24 থেকে 25। এবার তিনি মিশনে নামেন যে তাদের আশেপাশে যত রাস্তা আছে, যেমন চরিদা বীরগ্রামের রাস্তা, ডাভা সিন্দরি রাস্তা, এই সমস্ত রাস্তাকে তিনি সবুজ করার কথা ভাবেন। তিনি যেখানেই কোনো ফাঁকা জায়গা পেতেন সেখানেই গাছ লাগাতেন। মাঠ ঘাট শ্মশান কোনো কিছু বুঝতেন না। শুধু যে তিনি গাছ লাগিয়েছেন সেটা না, সেই সমস্ত গাছদের নিয়মিত পরিচর্যাও করেছেন। নিয়মিত তিনি সেই সমস্ত গাছদের জলও দেন যদি দরকার হতো। আবার জীবনের কাটা তো থেমে থাকে না। আবার দেখতে দেখতে চলে আসে 2010 সাল, যখন তার গাছ লাগানোর সংখ্যা প্রায় হয়ে যায় 1000-এরও বেশি। স্থানীয় লোক সবাই তাকে গাছ বাবা বা গাছ দাদু বলে ডাকতে শুরু করে। আর ঠিক যখন 2010 সাল, তখন দেখা যায় যে তিনি প্রায় 18 কিলোমিটার রাস্তা সবুজ করে দিয়েছেন গাছ লাগিয়ে। আর তার গাছ লাগানোর সংখ্যা হয়ে যায় প্রায় 5000-এরও বেশি। এবারে আমরা চলে আসি আমাদের আজকের দ্বিতীয় অধ্যায়ে, অর্থাৎ চ্যাপ্টার 2, পুরস্কারপ্রাপ্ত দুঃখুমাঝি ও তার সংঘর্ষের জীবন। দেখো, সালটা হচ্ছে 2024, যখন তার গাছ লাগানোর কথা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করে। ঠিক তখনই সেই কথা আমাদের সরকারের কানে আসে এবং তখন তাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেন আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। এখান থেকেই তার খবর ছড়ায় দেশ বিদেশে। অনেক লোক তাকে জানতে শুরু করে। তাকে নিয়ে আমাদের দেশের মানুষ সবাই গর্বিত। এতক্ষণ অবধি যে কাহিনীটি বলছিলাম সেটা একটা সিনেমার কোনো মুভির মতো মনে হচ্ছিল না? কিন্তু কখনো ভেবেছেন তার তো সংসার আছে, তাকে তো কাজ কর্ম করতে হয়, তাকেও তো টাকা রোজগার করতে হয়, থাকার জায়গা বানাতে তাকেও তো হয়। আসলে তার জীবনটা ছিল খুবই কষ্টের, কেননা তিনি কোনো স্কুল পড়াশোনা করেননি। তার জন্য তিনি কি কাজ করতেন? তিনি আশেপাশের যেখানেই কোনো কিছু কাজ হতো সেই সমস্ত কাজই করতেন। সেটা দিনমজুরি হোক বা কোনো লোকের বাড়িতে গিয়ে চাষ করা হোক বা লোকের বাড়িতে অন্যান্য কাজও তিনি করতেন। আর তোমরা জানো এই সমস্ত কাজ করে খুব বেশি একটা টাকা রোজগার করা যায় না। তো সেই সামান্য টাকা নিয়েই তিনি গাছ কিনতেন এবং সেই গাছ তিনি লাগিয়ে বেড়াতেন বিভিন্ন রাস্তায়, বিভিন্ন ফাঁকা জায়গায়। এভাবে তার জীবন যেভাবে হোক চলতো। কিন্তু দেখতে দেখতে চলে আসে 2025 সাল।
এখন তার বয়স প্রায় ৭৯ বছর। এখন আর আগের মতো শরীরে শক্তি নেই, তিনি এখন বুড়ো হয়ে গেছেন। ছেলে মেয়ে বলতে তার কোনো সন্তান নেই। তাহলে ভাবুন, যখন তার শরীরে শক্তি ছিল তখন যেভাবে হোক ঠেলে পেলে সংসার চালাতেন, কিন্তু এখন সে বৃদ্ধ হয়ে গেছে। এখন তার সংসার কিভাবে চলবে? আর যে মানুষটি হাজার হাজার গাছ লাগিয়েছে নিজের টাকা দিয়ে, তার বাড়িঘর দেখলে আপনি চমকে যাবেন। আমার গ্যারেন্টি আপনার চোখে জল আসবে। এইটা দুঃখু মাঝির বাড়ি। নমস্কার, বাড়িতে আছে? বাড়িতে আছে বাবা। আপনি কে? ওর বউ। ওয়ার বউ মানে? ওর সুমিত্রা। আপনি? আপনি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দুঃখু মাঝি, কোথা থেকে একবার আপনাকে ভিতরে যেতে হবে। কি অবস্থায় আপনি আছেন এটা আমি একটু দেখবো। রান্নাটা দেখো, চলুন দেখো। ঘর যাওয়া আছে তো। এগুলো কি বাড়ির মধ্যে খড় ধর সব দিয়েছেন যে? এই জলকে ইহা হয়ে যায়, জল বাইরে রয়ে। ও, জলের জন্য খড় দিয়েছেন হ্যাঁ। যাতে জলটা টানে। জলটা টাইছেন রে বাপ, কি করবো তবে বাপ। এই যে এইটা কি দিয়েছেন আপনি? যে দেখাইছি না পরিবেশ ঘরটা ওই যে ফাটে দিয়েছে দেখছেন। ফাটিও, সেই জন্য বাড়িতে খাবার নেই, থাকার ঘর নেই, বাথরুম নেই, রান্নার ঘর নেই, আসলে তার কিছুই নেই। যদি আছে তার রাষ্ট্রপতির দেওয়া সেই পুরস্কার, যেটাকে তিনি বুকের মধ্যে আগলে রাখেন। এভাবেই আমরা চলে এসেছি আমাদের তৃতীয় অধ্যায়, অর্থাৎ চ্যাপ্টার 3। জানো বন্ধুরা, তার আজ যে এই অবস্থা, সেখানে সবথেকে বড় দায়ী হচ্ছে আমাদের সরকারের। দেখো, সবাই আজ তাকে নিয়ে গর্বিত। সরকার তাকে পুরস্কার দিয়ে ভুলে গেছে। তার বাড়িতে তার এই পুরস্কারটা রাখারও কোনো জায়গা নেই। না আছে মাথায় ছাদ, না আছে বাড়িতে খাবার, কিছুই নেই। তার চোখ দিয়ে জল পড়ছে। সরকারি এত প্রকল্প, কত মানুষ ঘর পাচ্ছে, মানুষ পেনশন পাচ্ছে, কিন্তু তিনি কেন পাচ্ছেন না? রাজনেতারা রাজনীতি থেকে অবসর নেওয়ার পর মাসে মাসে বেতন পান। তাহলে ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তিদের মাসিক বেতনের ব্যবস্থা কেন করেন না সরকার? তোমরা জানো, আজ অব্দি আমাদের দেশে মোট ৩,৪৪৮ জন এই পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। সরকার শুধু তাদের পুরস্কার দেয়, আর পুরস্কার দেওয়ার পর তাদের কথা ভুলে যায়, তাদের কোনো খবর রাখে না। আর খবরের চ্যানেল সেগুলো তো শেষ। আমাদের দেশের যুব সমাজের বিশ্বাস হারিয়ে ফেলেছে তারা। 1, মিথ্যে খবর। 2, শুধু রাজনৈতিক সাপোর্ট। 3, সমাজের বাস্তবতা নিয়ে কোনো কথাই বলে না। 4, তাই করে যা করলে তারা ভিউজ পাবে। দেখো, এই সমস্ত মানুষের কাহিনীগুলি খবরের চ্যানেলের দায়িত্ব সরকারের কাছে পৌঁছে দেওয়া, কিন্তু তাদের হাতে সময় আছে নাকি? চ্যাপ্টার 4, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। দেখো বন্ধুরা, আমাদের দেশের সমস্ত ক্ষমতা কিন্তু আমাদের হাতে। যদি আমরা সবাই মিলে একজোট হয়ে আওয়াজ তুলি, সরকার সেই আওয়াজ শুনতে কিন্তু বাধ্য। আর তার জন্য আমাদের ধর্ম, ভাষা, রাজনৈতিক দ্বন্দ্ব সবকিছু ভুলে একজোট হয়ে কিন্তু কথা বলতে হবে। আমাদের দাবি হবে, যে সমস্ত লোকরা এই সমস্ত সম্মানীয় পুরস্কার পাচ্ছেন, তাদের একটা মাসিক ভাতার ব্যবস্থা করা হোক। আর এই যে দুঃখু মাঝি আছে, তার জীবনের উন্নতি করা হোক। আর তোমরা ভেবো না যে দুঃখু মাঝি সরকারের কাছে সাহায্য চাইতে যায়নি। তার এলাকার যে ভিডিও আছে, তিনি তার কাছে প্রায় 3 বার গেছেন, কিন্তু ভিডিও কোনো কথাই শোনেননি। ভিডিও বলেছেন যে ঠিক আছে, করে দেবো, কিন্তু কোনো কাজ করেননি। ভিডিও পর্যন্ত দেখতে আসেনি বাপ। কতবার জানছি দেখছি, ওই যে চলো আমাদের আমাদের বলছি আমার ঘর চলো না, আমাদের ভিডিও ঘর কিন্তু দিলে আসে। আপনি ভিডিওর কাছে গিয়েছিলেন? হ্যাঁ বাপ, যাই। আর সবশেষে আমাদের দিলখান দাদাকে ধন্যবাদ জানাই, কেননা যে কাজ আমাদের খবরের চ্যানেল করতে পারছেন না, সেই কাজ তিনি করে দেখাচ্ছেন। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ব্লগ করছেন, সেই সমস্ত মানুষদের নিয়ে ব্লগ করছেন যাদের অবস্থা সত্যিই খুব খারাপ। দিলখান দাদা, তুমি যদি এই ভিডিওটি দেখছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কেননা তোমার জন্যই এই সমস্ত কথা সরকারের কাছে পৌঁছাতে পারবে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম পুরুলিয়া জেলিং সেলিং এর একজন দিদি, যিনি নিজের তরফ থেকে বাচ্চাদের স্কুলের শিক্ষা দিচ্ছেন। তার এখন উন্নতি হয়েছে, সেটা ভিডিও কালকে অথবা পরশুদিন আসতে পারে, সেটাও তোমরা অবশ্যই দেখবে। দেখো বন্ধুরা, আমাদের হাতে সমস্ত পাওয়ার, আমরা যদি চাই আমরা সবকিছু করতে পারি। তার জন্য তোমরা এই ভিডিওটি শেয়ার করো, যাতে বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় এবং আমাদের আওয়াজ যাতে সরকার শুনতে বাধ্য হয়। আর এমন আরো ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এভাবে আমি সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরবো তোমাদের সামনে। ধন্যবাদ সবাইকে আমাদের এই চ্যানেলের সাথে তোমার যুক্ত থাকার জন্য।